গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবপূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 4:30টার মতন আর আমরা নন্দনকাননে পৌঁছে গেছি। আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর তার আগেই বলে দিচ্ছি, আজকে ব্লগটা কিন্তু অনেকটাই বড় হবে, তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে। আর আজকে ব্লগটা কিন্তু খুব সুন্দর ব্লগ হবে। তাহলে চলো শুরু করা যাক। কারণ এসে সবাই মিলে বাস থেকে নেমে পড়েছি আর বাসটাও দাঁড় করিয়ে দিয়েছে। চারদিকে দেখো কত বাস আর কত লোকজন। আর এরপর আমরা সবাই মিলে ব্রাশ করব, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে তারপর সবাই মিলে যাব নন্দনকাননে ঘুরতে। এসে বাসের মধ্যে রেডি হচ্ছিলাম। আর রেডি হবো কি, এত পরিমাণে গরম ছিল, ঘেমে একদম পুরো স্নান করে যাচ্ছিলাম। আর একটা হাত পাকাও নিয়েছিলাম, সেই হাত পাকা দিয়ে শুধু হাওয়া করছিলাম, কিন্তু হাত পাকায় কি আর কাজ হয়? আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে তারপর নন্দনকাননে যাবো। আর আমরা সবাই মিলে স্নান করে নিয়েছি। কালকে সারা রাত জায়গা আছে, তো আর যদি স্নান না করা হতো তাহলে শরীরটা ফ্রেশই লাগতো না। তাই সবাই মিলে স্নান করে নিয়েছি। আর এখানে একটা দোকান পেয়েছি, তাই সবাই মিলে সেই দোকানে ঢুকে পড়ছি খাওয়া দাওয়া করার জন্য। দেখি এখানে কি পাওয়া যায়। আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর আমরা মেয়েরা এক সাইডে বসেছিলাম, তারপর আবার এই দিদিটা মেয়েটাকে নিয়ে এই ধারে চলে এসেছে। আর এদিকে বর্মশার বন্ধু বসেছে। আর এইদিকে দেখো অতনু, সুবিরা, জায়ম্বু বসেছে। দেখো সবার জন্য খাবার চলে এসেছে। আর আমরা সুবিরের জন্য ছিল ধোসা। ধোসাগুলো দেখো কত বড় বড় আর লম্বা লম্বা। আর বর্মশাই বলেছে এখানে ধোসা নাকি খুব সুন্দর খেতে। ওর জন্য আমি আর সুবীর বললাম যে আমরা ধোসা খেয়ে ট্রাই করবো যে কেমন সুন্দর হয়। বিষ্ণুপুরে তো খেয়েছি, আর এখানে একবার ট্রাই করব। আর এদিকে বাচ্চা মেয়েটা নিয়েছিল ইডলি, আর সবাই যে যার পুরি খাচ্ছিল। আর তার সাথে বর্মশার বন্ধু খাচ্ছিল সাম্বার বড়া। দেখো আমাদের গ্রুপটা কত বড় ছিল, পুরো এই মাথা থেকে ওই মাথা লম্বা হয়ে বসেছি। আর আমাদের গ্রুপে ছিল মোট 9 জন মানুষ। করে তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি হেঁটে হেঁটে নন্দনকাননে। আর আমাদের যেখানে বাসটা দাঁড় করিয়েছে সেখান থেকে কিন্তু নন্দনকাননটা খুব একটা দূরে নয়, একদম কাছেই ছিল, তাই আমরা হেঁটেই চলে এসেছি। নন্দনকাননটা দেখো বাইরে থেকে কত ছোট লাগছে। সবাই ভাববে হয়তো ছোট একটা নন্দনকানন, কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যায় যে কতটা বড় নন্দনকানন। কারণ এটা তো মেন গেট, এইখান থেকে শুরু হবে এখন ঢুকা। আর ভিতরে কত বড় যে জঙ্গল আছে সেটা ধারণা করতে পারবে না। যে একবার এসেছে সেই বুঝতে পারবে যে নন্দনকানন কত বড়। ঢুকেই আমরা একটা ম্যাপ পেয়ে গেছিলাম। আর এইখানেই দেখো নন্দনকাননের পুরো ডিটেলস দেওয়া আছে। আর তারপরে আমরা সবাই মিলে যাচ্ছিলাম টিকিট কাটার জন্য। সামনে দেখো এইখানেই হচ্ছে টিকিট কাউন্টার। আর এইখানে যে ঘেরা আছে লম্বা লম্বা ভাবে, এখানে কিন্তু মানুষের প্রচুর ভিড় থাকে। কিন্তু আমরা তো অনেক সকাল সকাল চলে এসেছি, তাই সেরকম ভাবে কোনো মানুষের ভিড় নেই। এই দেখো বর্মশাই আর বর্মশের বন্ধু দুজনে মিলে টিকিট কাটতে চলে গেছে। আর আমরা এদিকে সাইডে দাঁড়িয়েছিলাম। সবাই মিলে যেহেতু ভিড় করে লাভ নেই, তাই সাইডে দাঁড়িয়েছিলাম। কাটা হয়ে গেছে, এখন আমরা আরো একটা গেটের সামনে চলে এসেছি। আর এইখান থেকে টিকিটগুলো চেক করবে, তারপর সবাইকে ভিতরে ঢুকতে দেবে। কেউ হয়তো ভাববে যে এখানে ঢুকতে গেলে অনেক টাকার টিকিট লাগে, কিন্তু সেরকম নয়। আমাদের মাথা পিছু 80 টাকা করে নিয়েছে। তবে ভিতরে যা সব জিনিস আছে সেগুলো দেখলে মনে হবে যে 80 টাকা কোনো ব্যাপারই নয়। এই যে দেখো এখানে সবার এক এক করে টিকিটগুলো চেক করছিল, আর একজন একজন করে ভিতরে ঢুকাচ্ছিল। আর সবাই ভিতরে ঢুকে গেছিল। আমি আর অতনু দুজনে মিলে লাস্টে ছিলাম, তাই আমরা দুজনে লাস্টে যাচ্ছিলাম। এখানে আবার টিকিটগুলো দেখার পর একটা করে স্ট্যাম্প দিয়ে দিচ্ছিল সব টিকিটের পিছনে। এখন আমরা সবাই মিলে ভিতরের দিকে যাচ্ছি। আর ভিতরে ঢোকার আগে আমাদের আরো একটা কাজ করতে হয়েছে। এখানে কিন্তু জলের বোতল নিয়ে ঢুকতে দেয় না। আর জলের বোতল নিয়ে ঢুকতে গেলে এখানে একটা কাউন্টার আছে, সেখানে আবার 50 টাকা জমা দিতে হয়। তারপর একটা বোতলের স্টিকার দিয়ে দেয়। আবার যখন বেরোবো তখন আবার ওখানে দেখালে আবার 50 টাকা রিটার্ন দিয়ে দেয়। পরে একদম সামনেটায় মাঝখানটায় ছিল স্নোফল। আর কত সুন্দর লাগছে দেখো স্নোফলটা। আমরা সবাই মিলে পুরো ফ্যামিলি স্নোফলের কাছে ছবি তুলে নিচ্ছিলাম। আর আমি এদিকে আবার সানগ্লাস পরে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে রোদ ছিল। আর এই রোদের ভিতর তাকানোই যাচ্ছিল না, ওর জন্য আবার সানগ্লাসটা পরে নিলাম। স্নোফলের পাশেই ছিল পুরো বড় বড় করে লেখা নন্দনকানন। আর তার উপর দেখো কতগুলো বাঘও আছে। আমরা সবাই মিলে গাড়িতে চাপছিলাম। আর এত বড় জঙ্গলটা হেঁটে হেঁটে কিছুতেই ঘোরা সম্ভব নয়। আর এই গাড়িতে চাপার আগেও টিকিট কাটতে হয়। আর এখানেও 80 টাকা করে টিকিট নিয়েছে এক একজনের। আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। আর মাঝখানে রাস্তা, দু সাইডে জঙ্গল, কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর আমরা যে গাড়িটা করে যাচ্ছি এই গাড়িগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল আবার দেখা যায় না। এই কিন্তু আজকের ওয়েদারটা প্রচুর পরিমাণে গরম, কিন্তু এই গাড়িতে চেপে যখনই যাচ্ছি খুব সুন্দর কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো একটা লোক হাতির বাচ্চা নিয়ে গাড়ির সামনে দিয়ে আসছিল হেঁটে হেঁটে। আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। আমার তো দেখে ইচ্ছে করছিল যদি হাতির বাচ্চাটা দিত তাহলে আমি সাথে করে নিয়েই যেতাম। আবার প্রথমে আমরা এখানে ঢুকে পড়েছিলাম দেখার জন্য। আর এখানে ছিল বিভিন্ন ধরনের সাপ, কুমির আর কচ্ছপ। জানো তো বন্ধুরা এখানে এত ধরনের সাপ আছে যেগুলো জীবনে তোমরা কোনোদিন দেখোনি। এখানে আসলে কিন্তু সব ধরনের সাপ তোমরা দেখতে পেয়ে যাবে। এই যে দেখো কত বড় অজগর সাপ। আর এটা কিন্তু অনেকটাই মোটা ছিল আর অনেকটাই বড় ছিল। ক্যামেরাতে তো অনেকটাই ছোট লাগছে, আমরা সামনাসামনি দেখছিলাম তো অনেকটাই বড় লাগছিল। তবে এইসব জিনিস দেখতে গেলে সামনাসামনি না দেখলে ঠিকভাবে বুঝতেও পারবে না আর মজাও পাবে না।
কুমির দুটোকে দেখো কত সুন্দর ডাঙায় উঠে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন এই কুমির দুটো মারা গেছে, কিন্তু এগুলো কেউই মারা যায়নি, এরকম ভাবেই শুয়ে থাকে এরা। एकदम सामने की तरफ जाने की और कुछ देखने को मिल जाएगा। এই কুমিরটাকে দেখো কত সুন্দর জলের ভিতর ডুবে আছে, দেখে মনে হচ্ছে যেন কুমিরটা মারা গেছে। তাই অতনু আর দিদি দুজনে মিলে বলছিল মনে হয় কুমিরটা মারা গেছে। দিয়ে আমি বললাম না গো, কুমিরটা মারা যায়নি, এইভাবেই জলের ভিতর ডুবে আছে। আমরা চলে এসেছিলাম বাঘ মামার সাথে দেখা করতে, আর আসার সাথে সাথে বাঘ মামার সাথে একদম সামনাসামনি আলাপ। আর তারপরেই দেখো বাঘ মামা আমাদের সাথে দেখা করার জন্য কত সুন্দর হেলে দুলে আসছে। বন্ধুরা তোমরা কে কে অরিজিনাল বাঘ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো এটা নিয়ে দুবার হচ্ছে, আগের বারে একবার এসেছিলাম আর এখন একবার। কেন তো বন্ধুরা এই বাঘগুলোকে দেখলে একটু কষ্টই হয়, কারণ খাঁচার ভিতর বন্দি করে রেখে দিয়েছে, তো তবু যে যে পরিস্থিতিতে থাকে সেইভাবেই রাখা হয়েছে, কিন্তু তবুও তো খাঁচার ভিতরেই বন্দি, সে খাঁচা ছাড়া আর কোথাও যেতে পারে না। নন্দনকাননের খোলা জঙ্গলে যে বাঘগুলো আছে সেগুলো কিন্তু এগুলোর থেকে অনেকটাই বড় আর মোটা সোটা, কারণ তারা খোলা জায়গায় থাকে আর সবসময় ঠিকভাবে খেতে পায়। আর এখানে বাঘগুলো তো সবসময় ঠিকভাবে খেতে পায় না, তাই দেখো একটু রোগা রোগা হয়ে গেছে। এটাকে দেখে মনে হচ্ছে কতটা অভুক্ত, একটা যদি মানুষকে পায় সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। এই দেখো বাঘ মামা লাফ দিয়ে আমাদের সাথে আলাপ করতে আসবে ভেবেছিল, আর তারপরে দেখছে যে ও তো খাঁচায় বন্দি, আলাপ করতে আসতে পারবে না, তাই মন খারাপ করে আবার দেখো ঘুরে অন্যদিকে চলে যাচ্ছে। দেখো জঙ্গল থেকে আরো একটা বাঘ বেরিয়ে আসলো, তারপরে দেখো দুজনে মিলে ছুটছে। তো বন্ধুরা চলো তোমাদের সব বাঘগুলো ঘুরে ঘুরে দেখাই, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনো পর্যন্ত নন্দনকাননে আসেনি অবশ্যই একবার হলেও আসবে, খুব মজা পাবে। रॉयल बंगाल टाइगर भाई खतरनाक, इधर नीचे आ रहा है, ठीक है नीचे आ रहा है भाई। दिस इज कॉल्ड रैम भाई, ऐसा लग रहा है जरूर बताना जरूर भाई। रॉयल बंगाल टाइगर कितना खतरनाक, ओ भाई रॉयल बंगाल टाइगर भाई, दिस इज कॉल्ड रॉयल बंगाल टाइगर। खतरनाक दिख रहा है, खतरनाक। ओ भाई जिंदगी एकदम खुशी से भर गया भाई। बहुत बहुत पास से, इतना पास से देखने को मिलेगा भाई, किस्मत में होना चाहिए। इतना पास से देखने को मिलेगा रॉयल बंगाल टाइगर। ओ भाई डेविल डेविल भाई, डेविल डेविल আর এই খাঁচার বাঘগুলো দেখো এত পরিমাণে গরম পড়েছে, তাই বাঘটা জলের ভিতর নেমে তারপর শুয়ে আছে। আর এই সাইডে আর একটা বাঘ ছিল, সেটা আবার দেখো জলের সাইডে গাছতলায় শুয়ে আছে, ওখানটায় বেশ ঠান্ডা আছে, ওর জন্য আবার ওখানটায় শুয়ে আছে। এই যে দেখো বন্ধুরা এখানকার সব বাঘগুলোরই একটা একটা করে নাম দেওয়া আছে, আর নামগুলো দেখো এক একজনের কত সুন্দর। বাঘ দেখা শেষ হতেই আমরা সবাই মিলে ছুটে ছুটে যাচ্ছিলাম, আর বাঘের পাশে সিংহের খাঁচা ছিল, আর সিংহটা এত পরিমাণে গর্জন করছিল, তাই আমরা সবাই মিলে ছুটে ছুটে দেখতে যাচ্ছিলাম। আর আমরা যখন যে পৌঁছালাম আমি ক্যামেরা অন করার আগে সিংহের ডাক শেষ হয়ে গেছিল, তাই অদনু যে ব্লগ বানাচ্ছিল ও আবার ক্যামেরা করছিল, সেখান থেকে আমি ভিডিওটা নিয়েছি শুধুমাত্র তোমাদের ডাকটা শোনাবো বলে। সিংহের খাঁচার ভিতর দেখো কত সুন্দর গাছ দিয়ে মাচার মতন করে রেখেছে, যাতে সিংহগুলো এখানে খেলাধুলা করতে পারে, লাফালাফি করতে পারে। আর সে মাচার নিচেই দেখো একটা সিংহ শুয়ে আছে, আর এই সিংহগুলো দেখলে এগুলো সবই হচ্ছে মেয়ে সিংহ। তারপরে আমরা সবাই মিলে পাশের খাঁচাটায় যাচ্ছিলাম, আর ওখানে আবার ছেলে সিংহটা রাখা ছিল, আর বরমাসে সবার আগে আগে যাচ্ছিল আর আমাদেরকে এক এক করে দেখাচ্ছিল। যে দেখো জঙ্গলের রাজা কত সুন্দর বসে আছে দেখো। আর এই সিংহটাকে অনেকটাই রোগা লাগছিল, ওপেন জঙ্গলে যে সিংহগুলো দেখা যায় সেগুলো অনেকটাই মোটা সোটা আর অনেকটাই বড়, আর এই সিংহটা এত রোগা কেন জানি না, হয়তো ঠিক মতো খেতে পায় না, না হলে হয়তো অনেকটাই বয়স হয়ে গেছে।
পরেই ছিল ভাল্লুক। আমরা সবাই মিলে ভাল্লুক দেখতে চলে এসেছি। প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না যে ভাল্লুকটা কোথায়। তারপর ভালো করে দেখলাম এই মাঝখানটায় দেখো বসে আছে। আমরা সবাই মিলে আবার গাড়িতে চেপে পড়লাম আর যেতে যেতে আবার চিতাবাঘও দেখে নিলাম। আর চিতাবাঘটা ছিল গাছের উপর অনেকটাই দূরে, তাই সেটার ক্যামেরাতে আসেনি। কাননের ভিতরেই দেখো কত সুন্দর একটা চিলড্রেন পার্ক আছে, আর চিলড্রেন পার্কটা কত সুন্দর লাগছে দেখতে। আর এটা দেখো অনেকটাই বড় ছিল, আর আমাদের সাথে তো কোনো বাচ্চা ছিল না, যদিও ছিল সেই দুটো অনেকটাই বড়। ওদেরকে আবার বললাম যে চাপবি নাকি, ওরা বললো যে না আমরা যাবো না। ওর জন্য আমরা আবার চলে আসলাম। আর আমরা প্রথমে যে ফোয়ারাটা পেয়েছিলাম ঝর্ণাটা, সেইখানেই দেখো চলে এসেছি। আমাদের সমস্ত কিছু দেখা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাব সাফারিতে। একটা কাউন্টার ছিল, এখানে আবার সবার জন্য টিকিট কেটে নিল। আর ভিতরেও একটা কাউন্টার আছে, ওখানেও কাটা যায়, তবে আমরা সামনেই কেটে নিলাম। কেটে তারপর আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম গাড়িতে। এই যে দেখো পৌঁছে গেছি সাফারির কাছে। আর এখানে আর একটা টিকিট কাউন্টার আছে, সেটা তোমাদের আগেই বলেছিলাম। আমরা সবাই মিলে ভিতর দিকে যাচ্ছিলাম, আর ভিতরে সাফারির জন্য বাস পাওয়া যায়। তো বন্ধুরা, এখানের বাসগুলো আবার স্কুল বাসের মতন পুরো দেখতে, শুধু সাইডে খাঁচা লাগানো আছে যাতে বাঘ সিংহ অ্যাটাক না করতে পারে। দেখো বাসটা কেমন দেখতে পাচ্ছ, সাইডে খাঁচা লাগানো আছে। আর এটা আবার এসি বাস। আর আমাদের টিকিটগুলো দেখো একজনের 100 টাকা করে নিয়েছে, তবে 80 টাকা করেও নেয়, সেটা আবার নন এসি হবে। আর আমরা তো এসি বাস নিয়েছি, তাই 100 টাকা নিয়েছে। যখনই বাসের সিটে সব টিকিট কাটা হয়ে যায় তখনই বাস ছাড়ে। আর এই যে দেখো এখন বাস ছেড়ে দেবে, তাই আমরা সবাই মিলে এক এক করে উঠে পড়ছি। দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর সবার প্রথমে যাচ্ছিল বাঘের জঙ্গলটায়, যেখানে বাঘ রাখা আছে। এখানে আবার দেখো বড় বড় লোহার গেটগুলো দেওয়া আছে, যাতে কোনো সময় বাঘগুলো এসে এখান থেকে না বেরিয়ে যেতে পারে। আর এখানে দেখো সামনে একটা গেট আছে, এই গেটটা সবার প্রথমে খুলবে, তারপর আবার বাসটা ঢোকাবে, তারপর আবার গেটটা বন্ধ করবে, তারপর আবার সামনের গেটটা খুলবে, দিয়ে আবার বন্ধ করবে। বন্ধুরা, গেটগুলো কতটা সিকিউরিটি ভাবে করা আছে। আর এখানে যে লোকগুলো থাকে যারা গেট খোলা বন্ধ করা এসব করে, তারাও কিন্তু অনেকটাই সাবধানে থাকে, আর তাদেরও কিন্তু অনেকটাই রিস্ক আছে, তবুও তারা সাবধানে থাকে। এই যে দেখো আমি আর বড়মশাই, আর এদিকে ছিল দিদি আর জামাইবু, অতনুর সুবির আবার সামনে বসেছে। এই যে দেখো যে লোকগুলো সবসময় গেট খোলা বন্ধ করে তাদের মধ্যে একজন এসেছে। আর এরা কিন্তু একা একা থাকে না, এদের সাথে আরেকজন থাকে। আর এরা যে ঘরগুলো থাকে সেগুলো আবার দেখো খাঁচা দিয়ে চারদিকে ঘেরা আছে। তুমি ঢুকে পেয়ে গেলাম অনেকগুলো হরিণ। আর এখানে বাঘ ছাড়া আছে, তো তাই হরিণও ছাড়া আছে, যাতে বাঘগুলো হরিণগুলোকে শিকার করে খেতে পারে। এদের বাসটা একটু একটু করে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছিল। আর আমরা ওইদিকে ক্যামেরা অন করে রেখে দিয়েছিলাম যে কখন কোন দিক দিয়ে বাঘ আসে, যদি আবার মিস করে যাই। সবাই মিলে বাসের একদম পিছনের সিটে বসেছিলাম, তাই ওখান থেকে ক্যামেরা করা সম্ভব হচ্ছিল না। আর এদিকে অতনু তো একদম সামনে বসেছিল, তাই ওকে বলে রেখেছিলাম যে তুমি সমস্ত ভিডিও করবে, তারপর আমাকে দেবে সমস্ত ভিডিওটা। সবাই মিলে এদিক ওদিক উঁকি মেরে দেখছিলাম যে বাঘ দেখা যায় নাকি। একবার যদি মিস হয়ে যায় তাহলে তা দেখতেই পাবো না। তারপরে দেখি সামনের বাসটা দাঁড়িয়ে পড়েছে, তারপর আমরা ভাবলাম যে এখানে হয়তো বাঘ আছে। তারপর আমরাও দাঁড়িয়ে পড়লাম, তারপর দেখলাম যে না এখানে বাঘ নেই। তারপর আবার দেখলাম বাসটা যাচ্ছে, আর ওদের পিছনে পিছনে আমাদের বাসটাও যাচ্ছিল। তারপরেই দেখো দেখতে পেলাম বাঘ। কত সুন্দর লাগছে দেখো, দুটো একসাথে যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর কত বড় দেখো, ওখানে যে খাঁচার মধ্যে বাঘগুলো দেখেছিলাম ওগুলো একটু রোকা রোকা লাগছিল, কিন্তু এখানের বাঘগুলো দেখো কত মোটা সোটার, কত বড়। সামনের বাসটা দাঁড়িয়ে পড়েছিল, তো তাই ভালোভাবে দেখা যাচ্ছিল না, তবে ওর যদি না থাকতো তাহলে আমরা ভালোভাবে আরো দেখতে পেতাম। দেখানো হয়ে গেছে, তারপর আমাদের বাসটা আবার যাচ্ছিল সিংহ দেখানোর জন্য। আর যে গেটটা দিয়ে ঢুকেছিলাম বাঘ দেখার জন্য, সেই গেটটা দিয়ে আবার বেরিয়ে আসতে হয়েছে। ওগুলো জিনিস দেখতে যাব, তার আগে এরকম লোহা দিয়ে গেট করা আছে। আর আমাদের আগে যে বাসটা যাচ্ছিল, আমি ভেবেছিলাম যে হয়তো একসাথে দুটো বাসই ঢুকিয়ে দেবে। তারপর দেখলাম যে না, ওই বাসটা আগে ঢুকালো, তারপর আবার গেট বন্ধ করলো, ওই বাসটা বেরিয়ে যেতে তারপর আবার আমাদেরকে ঢুকালো। দিকটা আসার পরেই দেখতে পেয়ে গেলাম জঙ্গলের রাজা। কত সুন্দর লাগছে দেখো দেখতে, আর দুজনে মুড নিয়ে কত সুন্দর যাচ্ছে দেখো। পরিমাণে গরম ছিল, পিছনে যে সিংহটা আসছিল সেটা আবার দেখো এখানে বসে পড়েছে জল খাওয়ার জন্য। আর একদম রাস্তার সাইডেই জল খাওয়ার জন্য এরকম জায়গা করে দিয়েছে। আর কত সুন্দর দেখো জল খাচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমাদেরকে তো খাঁচার ভিতর সিংহটা দেখিয়েছি, ওই সিংহটা দেখো আর এই সিংহটা দেখো। ওই সিংহটা কত রোগা, আর এই সিংহটা দেখো লম্বা আর কত মোটা। সিংহটা আগে আগে আসছিল, সে আবার রাস্তা পার হয়ে দেখো ওর জন্য গাছতলা দাঁড়িয়ে আছে। তারপর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, দেখতে আসছে না, তারপর দেখো গাছতলা শুয়ে পড়েছে। আর আমরা এদিকে ইশারা করছিলাম, ও তো শুনতেই পাচ্ছিল না মনে হয়, আর আমাদের দিকে তাকাচ্ছিলও না। তারপর দেখো আমরা সবাই মিলে এক এক করে সিংহের সাথে ছবি তুলে নিলাম।
আমাদের বাসটা যাচ্ছিল ভাল্লুক দেখানোর জন্য, আর প্রত্যেকবারে যেমন গেটে ঢুকতে হয়েছিল এবারেও কিন্তু গেটে ঢুকতে হয়েছে। সেটার আর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ঢোকার খানিকক্ষণ পরেই আমরা দেখো ভাল্লুক দেখতে পেয়ে গেলাম। কত সুন্দর লাগছে দেখো দেখতে, আর কত বড় দেখো। আর ও শুধু গেটটার কাছে এরকম মাথা নিয়ে এরকম নাড়াচ্ছিল, মনে হয় ওই গেটটাতে ঢুকবে, ওর জন্য ওরকম করছিল। কিন্তু অনেকগুলোই ভাল্লুক আছে, কিন্তু আমরা একটাই দেখতে পেলাম। আরো দেখার জন্য সামনের দিকে একটু এগিয়ে গেলাম, কিন্তু আর দেখতে পেলাম না, শুধু গেটগুলোই দেখতে পেলাম। আর ভাল্লুকগুলো সবসময় এই গেটের সামনেটাতেই বেশি দেখা যায়। তারপরে আমাদের বাসটা পুরো জঙ্গলটা ঘুরছিল যাতে ভাল্লুক আরো দেখা যায়। আর এই যে ভাল্লুকটা দেখলাম, এটা তো অনেকটাই দূর থেকে দেখলাম, ওর জন্য যাতে সামনাসামনি দেখা যায়, কিন্তু পুরো জঙ্গলটাই ঘুরছিলাম, কোনো ভাল্লুক আর দেখতেই পাওয়া যায়নি। দেখেছো বন্ধুরা, এই জন্তুগুলোকে যে যে জঙ্গলে রাখা হয়েছে সেই জঙ্গলগুলো কতটাই এরিয়া নিয়ে, আর জঙ্গলগুলো দেখো কতটা করে বড়। শেষে আমরা আরো একটা গেটের সামনে চলে এসেছিলাম, আর এই গেটটাই ছিল লাস্ট গেট। আর এটা ঘোরানো হয়ে গেলে আমাদের সাফারিও শেষ, আর তারপরে সবাইকে নামিয়ে দেবে। এখন আমরা যে জঙ্গলটায় ঢুকেছি এই জঙ্গলটায় ছিল প্রচুর পরিমাণে হরিণ আর ময়ূর, যেদিকেই তাকাচ্ছে সেদিকেই হরিণ আর ময়ূর দেখা যাচ্ছিল। এই যে দেখো একসাথে কতগুলো হরিণ খাবার খাচ্ছে, আর এরকম রাস্তার সাইডে খাবার দেওয়ার জন্য জায়গা করা আছে, আর তার সাইডে আবার জল দেওয়ার জন্য জায়গা করা আছে। এই সাইডে দেখো একসাথে কতগুলো ময়ূর হেঁটে হেঁটে যাচ্ছে। এই জঙ্গলটাও কিন্তু অনেকটাই বড়, আর এই জঙ্গলে যে হরিণগুলো আছে দেখেছো কত বড় বড়, আর তার সাথে অনেক বাচ্চা হরিণও আছে। আর ওই সাইডে যে বাঘের আর হচ্ছে সিংহের যে জঙ্গলগুলো ছিল সেখানেও কিন্তু হরিণ ছাড়া ছিল, সেখানে কিন্তু এত পরিমাণে হরিণ দেখা যায়নি, কারণ হচ্ছে ওরা তো খেয়ে শেষ করে দিয়েছে বাঘ আর সিংহতে, ওর জন্য বেশি হরিণ ছিল না। আর এই জঙ্গলটা যেখানেই দেখাচ্ছে শুধু ঝাঁকে ঝাঁকে হরিণ দেখা যাচ্ছে। এত বড় জঙ্গল আর এত গাছপালা, আর অনেক গাছ কিন্তু শুকিয়ে মারা গেছে, সেইগুলো আবার কত সুন্দর জ্বালানি হয়ে পড়ে রয়েছে। দিদি আবার দেখে বললো যে কত সুন্দর জ্বালানি দেখো, যদি নিয়ে যেতে পারতাম তাহলে অনেক দিন রান্না করতে পারতাম। আর সত্যি তাই অনেক সুন্দর লাগছিল জ্বালানিগুলো দেখতে, আর সব মোটা মোটা গাছ তো তাই বেশি আরো ভালো লাগছিল। জঙ্গলে কেউই জ্বালানি করতে আসে না, কারণ সবারই তো প্রাণের ভয় আছে। আর এদিকে দিদিও কিন্তু খুব একটা উনুনে রান্না করে না, তবুও দিদির একটা শখ যে জ্বালানি নিয়ে ঘরে গুছিয়ে রেখে দেবে। সাইডে ভালো করে লক্ষ্য করে দেখো কতগুলো হরিণ একসাথে, আর এক একটা হরিণের কত বড় বড় শিং, আর এক একটা হরিণ কিন্তু পুরো গরুর বাছুরের মতন বড় বড় হয়েছে। বলো তো হরিণের কালার, মাটির কালার আর এদিকে গাছের কালার সব এক হয়ে গেছে, তো তাই হরিণের কালারগুলো ভালোভাবে বোঝাই যাচ্ছে না ক্যামেরাতে। আমাদের জঙ্গল সাফারি শেষ হয়ে গেছে, আর আমাদের আগে যে বাসটা যাচ্ছিল সেটা দেখো আগে আগে যাচ্ছে, আর ওই বাসটার পিছনে পিছনে আমাদের বাসটাও যাচ্ছে। এরপর গেট থেকে বেরিয়ে যেখান থেকে আমরা সবাই মিলে বাসে চেপেছিলাম সেখানে যেই আবার নামিয়ে দেবে। এখানে দেখো একটা লোক ঢুকেছে গেটের পাশেই হরিণগুলোকে খেতে দেওয়ার জন্য, আর যখনই খেতে দিচ্ছে তখনই দেখো কত হরিণ সব ছুটে ছুটে আসছে। আর এখানে সব থেকে বেশি ভালো লাগছিল হরিণের বাচ্চাগুলোকে, কত সুন্দর লাগছে দেখো দেখতে। আমি শুধু ভাবছিলাম যে একটা হরিণের বাচ্চা যদি নিয়ে যেতে পারতাম কত ভালোই না হতো। পরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম পাখি দেখার জন্য, আর এখানে অনেক ধরনের পাখি ছিল। সবার প্রথমে ছিল ময়ূর, আর তারপরে এই পাখিটা কি ছিল সেটার নামটা মনে নেই। আর এরকম অনেক ধরনেরই পাখি ছিল, অনেকটাই দূরে দূরে ছিল, তো তাই সেগুলো ভিডিও করতে পারিনি। দুটো মাত্র ভিডিও করতে পেরেছি, তাই দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো নন্দনকাননটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বাইরে চলে যাচ্ছি। আর নন্দনকাননের ভিতরেই দেখো একটা এটিএমও ছিল, আর আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন আবার বোতলটা দিতেই 50 টাকা আবার ফেরতও দিল। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছে, যেখানে বাসটা দাঁড় করিয়েছিল, ওখানে যে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপর আবার বাসটা ছেড়ে দেবে। তা করার পরেই বাস ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো আমিও অতনার বর্মশাই বসেছি, আর পিছনের সিটে দিদি জামাইবর সুবীর বসেছে। এখন বাসটা এসে দাঁড়িয়েছে উদয়গিরি খণ্ডগিরির কাছে, আর আমরা বাস থেকে সবাই মিলে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরি দেখার জন্য। ঘুরে ক্লান্ত হয়ে গেছে, তারপর আবার সবাই বলছিল যে এত দূর হেঁটে যাব না, তারপর আবার দেখলাম সবাই মিলে যাচ্ছিল, কারণ আবার কবে আসবে কবে আবার দেখা হবে তার তো কোনো ঠিক নেই। আমরা সবাই মিলে ঘুরে এসে গাছতলায় বসে পড়েছি, আর কেউ আর উপরে উঠিনি, কারণ হচ্ছে এত পরিমাণে ভিড় ছিল। আর এখন আবার টিকিট করে দিয়েছে, সে টিকিট কাটতে গেলে পুরো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, তাই আর আমরা উপরে উঠিনি, ওই নিচ থেকে দেখেই ঘুরে চলে এসেছি। থেকে ঘুরে এসে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, সবারই আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে, শুধু আমারটাই বাকি ছিল। আর এদিকে সবাই মিলে চলে আসলেই আবার বাসও ছেড়ে দেবে। বিকেলবেলার আমরা এখন চলে এসেছি পুরীর বাস স্ট্যান্ডে, আর এখানে আসার পরে এক এক করে সব ব্যাগগুলো নামানো হচ্ছিল, আর অতন এদিকে নিচ থেকে নামাচ্ছিল, আর উপর থেকে জামাইবর বর্মশাই এক এক করে সব ব্যাগগুলো নামিয়ে দিচ্ছিল। কটা মানুষের কতগুলো ব্যাগ হয়েছে দেখতে পাচ্ছ, আর এক এক করে উপর থেকে ব্যাগগুলো নামিয়ে দিচ্ছে, আর অতনে একটা একটা করে একভাবে নামিয়েই যাচ্ছে।
ব্যাগগুলো নামানো হয়ে যেতেই এক এক করে সবাই মিলে নামছিল। আর এখানে আসার পর থেকে তো জল কিনে একভাবে খেতে হচ্ছিল, ওই জন্য কতগুলো বোতল জড়ো হয়েছে দেখো। আর সেইগুলো আবার ব্যাগে করে নিয়ে এসেছি, কারণ যখন রুমে যাব তখন আবার জলের ড্রাম কিনে নেবো, আর তখন তো এই ড্রাম থেকে জল খাওয়া যাবে না, তাই বোতলগুলো নিয়েছি যাতে বোতলে ঢেলে ঢেলে খেতে পারি। আবার সবাই মিলে ব্যাগগুলো নিচ থেকে উপরে উঠিয়ে দিলাম। আর এখন দেখো কতগুলো ব্যাগ আর লাগেজ দেখাচ্ছে। বাস স্ট্যান্ডে দেখো কত বাস দাঁড় করানো আছে, যে বাসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই টুরিস্ট বাস। আর এখান থেকে ভিতরে আর ঢুকতে দেবে না, তাই এখানে বাসগুলো দাঁড় করিয়ে তারপর আবার গাড়ি ভাড়া করে ভিতরে যেতে হবে। আর যে কদিন পুরীতে থাকবো সে কদিন কিন্তু এইখানেই বাসটা দাঁড়িয়ে থাকবে, তার সাথে বাসের ড্রাইভারও এখানেই থাকবে। তারপরে আমরা সবাই মিলে ব্যাগগুলো নিয়ে বাইরের দিকে যাচ্ছিলাম টোটো ধরার জন্য। আর এইখান থেকে কিন্তু টোটো পাওয়া যাবে না, ওই বাইরের দিকে তো মেন গেটে যেতে হবে, আর ওখান থেকেই টোটো পাওয়া যাবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো পেয়ে গেছিলাম, আর সবাই মিলে আমরা একটা টোটোতেই চেপে পড়েছিলাম চাপাচাপি করে, আর বাচ্চাগুলোকে কোলে নিয়ে নিয়েছিলাম। জানো তো বন্ধুরা, এখানে আবার টোটো চাপার নিয়মগুলো পুরোটাই অন্যরকম। আমরা যখন টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম তখন একটা গাড়ি এসেছিল 4 চাকা, সেটাতে চাপবো ভাবলাম। আর ওটাতে আসলে কি বলতো, আরামসে আসা যেত, কিন্তু ওটাতে আসতে পারলাম না, কারণ 12 জনের বেশি ওখানে চাপাবেই না। আর আমরা যখন বললাম যে আমরা 9 জন আছি, 12 জন কোথায় পাবো, তখন বললো যে ঠিক আছে তাহলে চাপো, 12 জনেরই ভাড়া দিতে হবে। আর কি করবো, বাধ্য হয়ে টোটোতেই চাপলাম। আর এখান থেকে ভাড়া কিন্তু অনেকটাই বেশি, ওর জন্য আর ওই গাড়িতে আসতে পারলাম না। আর এখানে টোটোগুলো দেখেছো পুরো অন্য রকম, পিছনে আবার ব্যাগপত্র রাখার জন্য আলাদা জায়গা আছে। আমরা চলে এসেছিলাম বিচের কাছে, আর এখানে আসার পরে টোটো থেকে সমস্ত ব্যাগপত্র এক এক করে সবাই মিলে নামিয়ে নিয়েছি। আমরা সবাই মিলে রুমে চলে যাবো, আর ওখানে যে ফ্রেশ হয়ে তারপর আমরা বিচে যাবো। যে দেখো রুমে এসে সবাই মিলে স্নান করে তারপর রেডি হয়ে নিয়েছি। যে দেখো আমরা যে রুমটা বুক করেছিলাম সেটা ছিল এসি রুম আর ডবল বেড। আর আমরা তো 6 জন মানুষ, ডবল বেড না নিলেও কিন্তু হবে না। আর এদিকে সবাইকে বলছিল বর্মশাই যে সিঙ্গেল বেড যদি পাই তাহলে সিঙ্গেলই নেব, কিন্তু কেউ আর একা একা থাকতে চাইছিল না, বলছিল যে না সবাই মিলে একসাথে থাকবো। একদিকে ভালোই হয়েছে ডবল বেড পেয়ে গেছি, না হলে আবার সিঙ্গেল নিলে এক একজনের মন খারাপ হতো। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। আর এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে, আর আমরা তো অনেকটাই বেলাবেলি এসেছিলাম, তাই ভাবছিলাম সবাই মিলে যে এসে আগে স্নান করতে যাব। কিন্তু কি হয়েছে বলো তো, আমরা তো অনেকটাই বেলাবেলি এখানে চলে এসেছিলাম, আর যে লোকটার সাথে এসেছি সে আবার আসেনি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পুরো সন্ধে পর্যন্ত, তারপর সে এসেছে। আর আমাদের রুমটা কোথায় বুক ছিল সেটা তো আমরা জানতাম না, আর তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল, অনেকটাই ভিতরের দিকে ছিল তো রুমটা, তাই সে বলতেও পারছিল না। আর সে আসার পর তারপর আমাদেরকে রুমে নিয়ে গেল, আর সেখানে যে দেখলাম যে আমাদের রুম কোনো বুকই নেই, তাই আবার প্রথম দিকে বুক করতে হলো। আর অনেক লেটে বুক করার জন্য আমাদের টাকাটাও একটু বেশি লাগলো। বুক করার পর সবাই মিলে রুমে যে স্নান করে রেডি হয়ে বেরোতে বেরোতে এরকম রাত হয়ে গেল। কি আর করার, কালকে আবার বিচে যে স্নান করবো। পরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম সমুদ্রে। আর উপর থেকে সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখো, চারদিকে দোকানে ভর্তি আর কত মানুষজন। সমুদ্রটা দেখো জল আর ঢেউয়ের জন্য কত সুন্দর লাগছে দেখতে, আর রাতের জন্য আরো যেন বেশি সুন্দর লাগছে। আর আমার তো এরকম জল আর ঢেউ দেখে এখনই স্নান করতে ইচ্ছে করছিল, কিন্তু কি আর করবো, স্নান তো এখন আর করতে পারবো না। তাই আমি কি করলাম, প্যান্টটা গুটিয়ে জলের ভিতর দাঁড়িয়ে পড়লাম, আর এরকম ভাবে করে ছবিও তুলে নিলাম। সমুদ্রের মাঝখান থেকে চারদিকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর মনোরম দৃশ্য যেন এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। এখনো পর্যন্ত যারা যারা পুরীতে আসোনি অবশ্যই একবার এসে ঘুরে যাবে। একবার যদি আসো বারবার আসতে ইচ্ছে করবে। তবে হ্যাঁ, জার্নিটা একটু বেশি কষ্ট হয় ঠিকই, তবে এই মজাটা কিন্তু অনেকটাই বেশি। জানো তো বন্ধুরা, আমরা আগের বারে যখন পুরীতে এসেছিলাম, যাদের সাথে এসেছিলাম, যে এখানে যে আমরা খাওয়া দাওয়া করছিলাম, যে লজটা বুক করেছিল আগের বারে, এইবারেও কিন্তু সেই লজটাই বুক করেছে। আমরা খাওয়া দাওয়া করতে গেলে ওখানেই আবার যেতে হবে, খাওয়া দাওয়া করে তারপরে আবার রুমে আসতে হবে। আর ওই লজটা থেকে আমাদের রুমটা কিন্তু অনেকটাই দূরে। কিন্তু বেশিক্ষণ বিচে থাকবো না, কারণ সবাই মিলে অনেক জার্নি করেছে, আর কালকে থেকে তো ঠিক মতো কারোরই ঘুম নেই, সবাই কিন্তু প্রচুর টায়ার্ড হয়ে গেছে। তাই তাড়াতাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে রুমে যে সবাই মিলে ঘুমিয়ে পড়বো। তাহলে বন্ধুরা চলো, আজকে ব্লগটার বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।